আজ প্রথম ভার্সিটিতে এসেছে ছেলেটা, আর ছেলেটাকে দেখেই পুরো ভার্সিটি হা করে চেয়ে আছে। আর হা করে থাকবেই না কেন? ছেলেটার তেল চুকচুকে ডান দিকে সিথি করা চুল, চোখে ইয়া বড় চশমা, ঢিলে ঢালা রংচাটা শার্ট, আর পায়ে সাধারণ স্যান্ডেল। ছেলেটা ক্লাসে এসে চুপচাপ বসে পড়ে। ওকে দেখে ক্লাসের অন্য সব ছেলেমেয়েরা হেসেই যাচ্ছে, তবে সেদিকে ছেলেটার কোনো খেয়াল নেই। ছেলেটা নিজের মতো করে বসে আছে। স্যার ক্লাসে প্রবেশ করলেন, সবাই উঠে দাঁড়ালো। যেহেতু আজ প্রথম ক্লাস, তাই স্যার নিজের পরিচয়টা দিয়ে এক এক করে সবার পরিচয় জিজ্ঞাসা করছে। কেউ ডাক্তারের ছেলে, বা কেউ ইঞ্জিনিয়ারের মেয়ে, বা কেউ ব্যবসায়ীর। এই ছেলে, দাঁড়াও। ছেলেটাকে ইশারা করে দাঁড়াতে বলল স্যার। তখন ছেলেটা উঠে দাঁড়ালো। নাম কি তোমার? জি রাহুল। বাবা কি করেন? জি শ্রমিক। এটা প্রাইমারি স্কুল না, বুঝেছো? এটা ইউনিভার্সিটি। আর এখানে আসতে হলে পরিপাটি হয়ে আসতে হবে। কাল থেকে এসব ড্রেসে আমার ক্লাসে আসবে না। যত সব গাইয়া। বসো। ক্লাসে হাসির রোল পড়ে গেল। রাহুল চুপচাপ ভাবে বসে পড়ল। তারপর স্যার সবার সাথে পরিচিত হয়ে চলে গেল। রাহুলও ক্লাস করে চুপচাপ বাড়ি চলে গেল। পরের দিন থেকে নিয়মিত ক্লাস করে রাহুল। সেই তেল চুকচুকে শীতে করা চুল, ঢিলে ঢালা জামা। অল্প দিনের মধ্যেই রাহুল ভার্সিটিতে মিস্টার খ্যাত নামে বেশ পরিচিতি লাভ করে। আর হয়তো তার ক্লাসে, এমনকি ক্যাম্পাসেও তাকে অপমানিত হতে হয়। ক্লাসেরই খুব সুন্দরী মেয়ে ইতু, দেখতে ভালো আর অনেক ছেলের ক্রাশ, তাই খুবই অহংকারী। তাকে দেখলেই বলে, ওই দেখ মিস্টার খ্যাত আইছে রে। তবু রাহুল কিছুই মনে করে না। ক্লাসের সহপাঠীদের পাশাপাশি স্যারেরাও মাঝে মাঝে রাহুলকে হাসির পাত্র বানায়, আর রাহুল শুধু মাথাটা নিচু করে শোনে। কয়েকটা মাস চলে যায়, রাহুল ক্যাম্পাসে চুপচাপ বসে আছে। খ্যাত বলে কেউ কথাই বলে না, আর বন্ধু কে হবে তার? তবে রাহুল লক্ষ্য করছে, কয়েকটা দিন ধরে ওর ক্লাসেরই একটা মেয়ে ওকে আর চোখে দেখে। কারণটা এখনো রাহুলের কাছে অজানা। এসব বসে বসে ভাবছে, ঠিক তখনই তোমার সাথে কি একটু কথা বলা যাবে? রাহুল মাথা তুলে তাকিয়ে দেখে সেই মেয়েটা, যার কথা সে ভাবছে। জি বলেন। সবাই তোমাকে এত অপমান করে, এতে তোমার খারাপ লাগে না? খারাপ কেন লাগবে? আমি যা তাই তো সবাই বলে, তাই না? ঠিকই তো আছে। না, ঠিক নেই। সবাই তোমাকে ওভাবে বলে, এটা ঠিক নয়। আমার খারাপ লাগে। একটা খ্যাত ছেলের জন্য আপনার কেন খারাপ লাগবে? এত কিছু জানি না, যে জন্য এসেছি। আমি অনামিকা, তোমার বন্ধু হতে চাই। আপনি পাগল নাকি? যেখানে সবাই আমাকে এড়িয়ে চলে আর আপনি এসেছেন বন্ধুত্ব করতে, সবাই আপনাকে বকা দেবে তো। এই ছেলে বেশি বলবে না তো। বলেই রাহুলের হাতটা ধরে বলল, আজ থেকে আমরা বন্ধু, একসাথে থাকবো। একা একা চুপচাপ থাকলে খবর আছে। এই বলে অনামিকা চলে গেল, আর রাহুল অবাক চোখে চেয়ে আছে ও মেয়েটার দিকে। অপরদিকে অনামিকা রাহুলের সাথে কথা বলতে পেরে খুব খুশি। আসলে বন্ধুত্ব একটা কথা মাত্র। অনামিকা এই কয়েকটা দিনে এই খ্যাত ছেলেটাকে পছন্দ করে ফেলেছে। আর করবে নাই বা কেন? ছেলেটা অনেক ভালো পড়াশোনাতেও, আর সবার এত অপমানের পরেও ছেলেটা খুব হাসি খুশি থাকে, আর এটা ওর খুব ভালো লাগে। পরদিন থেকেই অনামিকা সবসময় রাহুলের সাথে থাকে। এতে অবশ্য ওর বান্ধবীরা ওকে অনেক কিছু বলেছে, তবে অনামিকার কাছে এটা কোনো ব্যাপার না। রাহুলের সাথে এখন অনামিকাকেও নিয়ে ক্লাসে, ক্যাম্পাসে অনেক কথা হাসাহাসি চলে। ক্লাসের অনেকে অনেক কিছুই বলে, রাহুল আর অনামিকা এতে কিছুই মনে করে না। একসাথে বসে ক্লাস করা, ক্লাস শেষ করে বসে বসে গল্প করা, আবার মাঝে মাঝে রিক্সা করে বেড়ানো, সব মিলে রাহুল আর অনামিকার সময়টা খুব ভালোই কাটছে। দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেল। ক্লাস শেষে রাহুল আর অনামিকা এসে লেকের পাড়ে বসে আছে। কথার মাঝে রাহুল হঠাৎই বলে উঠল, অনামিকা, বলো। মানে আমার না একটা মেয়েকে অনেক অনেক ভালো লাগে রে। বলতে পারিস তাকে আমি ভালোবেসে ফেলেছি। রাহুলের কথা শুনে তো অনামিকার মনটা আনন্দে ভরে গেল। অনামিকা ভাবছে, আমি ছাড়া তো রাহুল কারোর সাথে কথা বলেনি, তার মানে রাহুল নিশ্চয়ই আমাকেই ভালোবাসে। কি রে, কি ভাবিস? কই, কি ভাবি?
কই কিছু না তো। তুই কাকে ভালোবাসিস বল তো শুনি। বলবো, বল। ইতুকে ভালোবেসে ফেলেছি রে। তুই প্লিজ ওকে গিয়ে একটু বল না, আমি সত্যি ওকে খুব ভালোবাসি। আর রাহুলের মুখে যখন অন্য কোনো নামটা শুনলো, ঠিক তখনই অনামিকার মুখের হাসিটা মিলিয়ে যায়। বুকটা যেন কেমন করে ওঠে। তবু মুখে মলিন হাসি টেনে নিয়ে সে বলে, সত্যি বলছিস তুই ইতুকে ভালোবাসিস? হ্যাঁ রে, অনেক। ওকে, চিন্তা করিস না, আমি কালকে ইতুকে বলবো। থ্যাংক ইউ। রাহুল, আজ উঠি রে, বাড়ি যেতে হবে। এখনই চলে যাবি? আচ্ছা যা, সাবধানে যাবি। অনামিকা চলে আসে। রাতে বালিশে মুখ গুজে খুব কান্না করছে অনামিকা, আর ভাবছে আসলে ভুলটা আমারই ছিল। সেদিন যদি সরাসরি রাহুলকে বলে ফেলতাম যে আমি ওকে ভালোবাসি, তাহলে হয়তো এই দিনটা আজকে আর দেখতে হতো না। এসব ভাবছে, ঠিক তখনই রাহুলের ফোন। চোখটা মুছে ফোনটা ধরে অনামিকা। হ্যাঁ বল। মনে আছে তো, কালকে ইতুকে বলবি কিন্তু। হ্যাঁ বলবো, বাই। বলেই ফোনটা কেটে দেয় অনামিকা। জোরে জোরে কান্না করে আবার, আর ভাবে আমি রাহুলকে ভালোবাসলেও রাহুল আমাকে শুধুই বন্ধু ভাবে, থাকি না ওর পাশে বন্ধু হয়ে। ওর খুশিতেই আমি খুশি। চোখ মুখ মুছে নিজেকে শক্ত করে অনামিকা আবার ভাবে রাহুলের খুশির জন্য আমি সব করতে পারবো, সব। রাতে আর ঘুম হয়নি অনামিকার। পরের দিন টাইম মতো ভার্সিটিতে চলে যায় অনামিকা। গিয়ে দেখে রাহুল গাছের নিচে বসে আছে। রাহুলের সাথে ক্লাস করতে যায় অনামিকা। ক্লাসে বারবার রাহুল খোঁচায় অনামিকাকে আর বলে, কি রে, বল না ইতুকে। অনামিকা রাহুলকে থামিয়ে দিয়ে বলে, সময় হলেই বলবো, তুই চুপ থাক। রাগ করে রাহুল বাড়ি চলে যায়। ক্লাস সব শেষ করে অনামিকা ক্যাম্পাসের মাঠে এসে দেখে ইতু ফ্রেন্ডের সাথে বসে আছে। ইতু, তোর সাথে কিছু কথা ছিল। আরে খ্যাতের বান্ধবী যে, তা কি কথা বল। উঠে আয়। ইতু উঠে আসে। এবার বল। ইতু, রাহুল তোকে অনেক অনেক ভালোবাসে, তুই কি ওকে মেনে নিবি? কি? ওই খ্যাতটা আমাকে ভালোবাসে? সত্যি রে, আমাকে শুধু তোর কথা বলে, অনেক ভালোবাসে তোকে। তাই? তাহলে ক্যাম্পাসের সবার সামনে আমাকে প্রপোজ করতে বলিস, যদি পারে তো আমি ওকে ভালোবাসি। আচ্ছা বলবো। এরপর ইতু চলে যায়। আর অনামিকাও বাড়িতে এসে রাহুলকে ফোন দেয়। বাড়িতে এসে অনামিকা রাহুলকে ফোন করে। ফোন দিয়েছিস কেন? কেন, আমি কি ফোন দিতে পারি না? না, কি বলবি তাড়াতাড়ি বল। ইতু তোকে ভালোবাসবে, যদি যদি কি, বল। যদি ওকে তুই কালকে ক্যাম্পাসে প্রপোজ করতে পারিস। সত্যি বলছিস তুই? ঠিক আছে, আমি পারবো, কালকেই প্রপোজ করব। এই বলেই রাহুল ফোনটা কেটে দেয়। অপরদিকে অনামিকার মনটাও অনেক খারাপ হয়ে যায়। চোখটা ভিজে যায় ওর। পরদিন রাহুল চুল ভালো করে পরিপাটি করে সেই ঢিলে ঢালা পোশাক পরে ভার্সিটিতে চলে আসে। হাতে একটা লাল গোলাপ। রাহুল দেখে ইতু তার ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে আছে। রাহুল তার কাছে গিয়ে বলে, ইতু, তোমার সাথে কিছু কথা ছিল। এই দাঁড়া 1 মিনিট, ভাই ও বোনেরা সবাই এগিয়ে আসেন প্লিজ। সাথে সাথে ক্যাম্পাসে অনেকে এসে ভিড় জমায়। এবার বলো কি বলবে। রাহুল গোলাপটা ইতুর দিকে বাড়িয়ে বলল, ইতু, ভার্সিটির প্রথম দিন থেকেই তোমাকে খুব ভালো লাগে। তোমার রাগি রাগি চেহারাটা খুব ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি ইতু। রাহুলের গালে ইতু একটা চৌড়ে চর কষিয়ে দিল। চারিদিকে হাসির রোল পড়ে গেল। ভালোবাসা? তোকে একটা খ্যাতকে তুই ভাবলি কি করে তোর মতো ছেলেকে তুই ভালোবাসবে? নিজেকে আয়নায় দেখেছিস কখনো? খ্যাত কোথাকার। আরও অনেক কিছু বলেই খুব অপমান করলো রাহুলকে। রাহুল কিন্তু সব কিছুই সহ্য করলেও এসব আর সহ্য করতে পারলো না। অনামিকা তো এসব দেখে কান্না করতে করতে বাড়ি চলে যায়। আর ক্যাম্পাসে সবাই তখন খুব মজা লুটতে ব্যস্ত। মাথাটা নিচু করে এক পা করে বাড়ি চলে যায় রাহুল। রাতে বসে বসে রাহুল ভাবে, আচ্ছা, আমার কোথাও কি লেখা আছে যে আমি খ্যাত? ঢিলেঢালা ময়লা পোশাক পরা আর চুলটা ভদ্রতার জন্য ডান দিকের স্মৃতি করাটাই কি খ্যাত? চুলে তেল ব্যবহার করাটাই কি খারাপ? হয়তো তাই হবে। অপরদিকে অনামিকারও খারাপ লাগার কথা, কারণ তার ফ্রেন্ড রাহুল এতটা অপমানিত হলো।
কিন্তু ওর জানি কেমন একটা খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। এই ভেবে হয়তো শেষমেশ এই খ্যাত ছেলেটা আমারই হবে। এসব ভাবছে আর হাসছে অনামিকা। পরদিন ভার্সিটিতে একটা কালো গাড়ি ঢোকে। সবাই গাড়িটার দিকে তাকিয়ে আছে। খুব দামি গাড়ি দেখেই বোঝা যাচ্ছে। সবাই উৎসুকভাবে চেয়ে আছে। গাড়ি থেকে কোট পরা একজন ভদ্রলোক নামলেন, সাথে একটা ছেলে। সবাই শুধু হাঁ করে চেয়ে আছে, ঠিক যেমনভাবে প্রথম দিন সবাই চেয়েছিল। সেরকমভাবেই ভদ্রলোক আর একটা ছেলে প্রিন্সিপালের রুমে চলে গেলেন। মে আই কাম ইন স্যার? কথাটা শুনেই সবাই সেই দিকেই তাকালো। হাঁ করে চেয়ে আছে সবাই। নীল শার্ট, চুল স্প্রাইক করা, দাড়িটা সুন্দর করে ছাটা, এক কথায় বলতে গেলে হিরো একদম। ইয়েস কামিন। কিন্তু কে তুমি? কি বলেন স্যার, আমাকে ভুলে গেলেন? আমি সেই খ্যাত স্যার, মানে রাহুল। ও, তুমি রাহুল। কিন্তু এই পোশাকে কেন? জি স্যার, আসলে আমার বাবা শ্রমিক না, আমার পরিবার আমেরিকায় থাকে। বাবা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের ব্যবসা করে। আসলে বিলাসিতা আমার ভালো লাগে না, তাই খারাপ থাকার চেষ্টা করতাম। কিন্তু আপনাদের আপডেট সমাজে এর দাম নেই, তাই আমিও আপডেট হয়ে এলাম। এসব বলেই সে পিছনে গিয়ে বসে পড়ল। সবাই শুধু অবাক চোখে চেয়ে আছে। ক্লাস শেষ হতে না হতেই অনেক ছেলে এসে রাহুলকে বন্ধু হওয়ার প্রপোজাল দিচ্ছে। রাহুলও সেইগুলো হাসি মুখে গ্রহণ করছে, আর ইতু আফসোস করছে। ক্লাস আরেকটা শেষ করেই রাহুল বাইরে এসে আবার সে গাড়ি করে চলে যায়। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। এখন রাহুলের অনেক ফ্রেন্ড, আর অনামিকার এতে খুব কষ্ট হচ্ছে, কারণ রাহুল এখন অনামিকার সাথে কথাই বলে না। অনামিকা ভাবে বড় লোকেরা বুঝি এমনই হয়। পরদিন ক্যাম্পাসে রাহুল বসে আছে, ঠিক তখনই রাহুল, সরি রাহুল, সেদিন তোমাকে অনেক অপমান করেছি। আরে না না, ঠিক আছে। আমার সাথে একটু বেড়াতে যাবে? ঠিক আছে, চলো। রাহুলের নিউ বাইকে করে ইতু নদীর পাড়ে ঘুরতে আসে। আর অপরদিকে রাহুলের সাথে ইতুকে দেখে খুব কষ্ট পায় অনামিকা, আর ভাবে যখন রাহুলের কোনো ফ্রেন্ড ছিল না, তখন শুধু আমিই ছিলাম, আর আজ ওর সবই আছে, শুধু সব ফ্রেন্ডের মাঝে আমায় ভুলে গেছে। এখন ইতু রাহুলের আশেপাশেই থাকে, খুব কেয়ার করে রাহুলকে। একসাথে ঘুরতে যায়, একসাথে আড্ডা দেয়। রাহুলের এখন অনেক অনেক ফ্রেন্ড, খুব মজা করে সবাই মিলে। আর এদিকে অনামিকা এক কোণে বসে চোখের জল মুছে আর ভাবে রাহুলকে নিয়ে। লেকের পাড়ে বসে আছে রাহুল, আর ইতু তখনই রাহুল, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? খুব। আমিও তোমাকে ভালোবাসি রাহুল। এইভাবে বললে হবে না, আমাকে সুন্দর করে ফিল্মিভাবে প্রপোজ করতে পারবে কি? হ্যাঁ বাবু, পারবো। ওকে, তাহলে কালকে খুব সাজুগুজু করে ভার্সিটিতে এসে আমার প্রপোজ করবে, কেমন? আচ্ছা, তাই করব। আমার পাগলটা। আমি তো তোমারই পাগল। পরদিন ভার্সিটিতে বসে আছে সবার সাথে রাহুল। রাহুল দেখলো ইতু খুব সেজে ওর দিকেই আসছে। রাহুল, উঠে এসো। হ্যাঁ, আসছি। ভাই ও বোনেরা, সবাই একটু এগিয়ে আসুন। সবাই এসে ভিড় জমালো। এই বাবু, লজ্জা লাগছে তো? আর লাগবে না, এবার প্রপোজ করো। ইতু ফুলটা রাহুলের দিকে বাড়িয়ে রাহুলকে বলল, আমি তোমাকে ভালোবাসি রাহুল। কি বললে? জোরে বলো। আমি তোমাকে ভালোবাসি। জোরে বলো, শুনতে পাইনি। আমি তোমাকে ভালোবাসি। কোষের চর বসিয়ে দেয় রাহুল ইতুর গালে। ভালোবাসো আমাকে? কি বলেছিলে সেদিন, মনে পড়ে? আমার মতো খ্যাত ছেলেকে ভালোবাসবে তুমি? যে আমার সাধারণত্বকেই ভালোবাসতে পারে না, সে কখনোই আমাকে ভালোবাসবে না। রাহুল পাশের ভিড়ের মাঝে তাকিয়ে দেখে অনামিকা দাঁড়িয়ে আছে। এই অনামিকা, এগিয়ে এসো। অনামিকা আসছে না। কি হলো, ডাকছি না? কাছে এসো। ভয়ে ভয়ে অনামিকা রাহুলের কাছে আসতেই রাহুল অনামিকার হাত ধরে হ্যাসকা টান দিয়ে বুকে টেনে নিল। এই মেয়েটাকে দেখো, ভালোবাসার মানে কি এই মেয়েকে দেখে শেখো। মেয়েটা আমার যখন কিছুই ছিল না দেখেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। যেদিন তোমরা আমাকে অপমান করেছিলে, সেদিন এই মেয়েটাই আমার পাশে ছিল।
মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, তবে মুখ ফুটে বলতে পারিনি। তোমাকে ভালোবাসি বলতে বলেছি, আর মেয়েটা নিজের ভালোবাসাকে লুকিয়ে রেখে আমাকে খুশি করতে চেয়েছে। আমার কিচ্ছু নেই জেনেও আমাকে ভালোবেসেছে, আর যে আমার কিছু নেই দেখেও আমাকে ভালোবাসতে পারে। আর যাই হোক, এই ভালোবাসাকে অবহেলা করলে আমার মতো হতভাগা হয়তো কেউ হবে না। আমি আমার প্রকৃত ভালোবাসা পেয়ে গেছি। এসব বলেই রাহুল অনামিকার হাতটা শক্ত করে ধরে চলে যাচ্ছে, আর আর অনামিকা অবাক চোখে শুধু রাহুলের দিকেই চেয়ে আছে, থাকুক না এভাবে তাকিয়ে। কিছু কথা না বোঝাই ভালো, ভালোবাসা তো এমনই হয়। অনামিকা, এবার আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? কোথায় আবার? আমার নিজের বাড়ি। মানে তুমি আমেরিকা চলে যাবে? হ্যাঁ অনামিকা, মায়ের জন্য মনটা কেমন করছে। কতদিন হলো মাকে দেখিনি। তাহলে আমার কি হবে? তুমি কোনো চিন্তা করো না অনামিকা, আমি খুব তাড়াতাড়ি বাবা মাকে রাজি করে তোমায় বউ বানিয়ে নিয়ে যাব। সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। আমাকে ছুঁয়ে কথা দাও। এই তো তোমায় ছুঁয়ে কথা দিলাম। এরপর আমি প্লেনে করে উড়ে সোজা আমেরিকায় চলে যাই। গিয়ে দেখি অবাক কাণ্ড, মা আমার বিয়ের জন্য মেয়ে খুঁজতে লেগেছে। তাই মায়ের কাছে গিয়ে আমি বললাম, মা, ও মা, এখন বিয়ে না করলে হয় না? না, হয় না। আমি তো এখনো অনেক পিচ্ছি। পড়ালেখা শেষ করে বাপের ব্যবসাও করছিস, তাও তুই পিচ্ছি? আর কিছুদিন পরে করি না বিয়েটা? না, আমি যা বলেছি ঠিক এটাই ফাইনাল, বুঝলি? ওকে। এই বলে রাগ করে রুমে চলে আসলাম। সবেমাত্র পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় সাহায্য করছি। এখনই কি বিয়ে করার সময় নাকি? এত তাড়াতাড়ি আমার ব্যাচেলার লাইফটা শেষ হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, পরিচয়টা দিয়ে ফেলি। বাবা মায়ের একমাত্র সন্তান। পড়ালেখা শেষ করে বর্তমানে বাবার ব্যবসা সামলাচ্ছি। আসলে আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। মা বাবা ব্ল্যাকমেল করেই বিয়ে করার কথা নিয়েছে আমার কাছ থেকে। বুঝতে পারছেন না তো? তাহলে চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। একদিন অফিসে একটা মিটিংয়ে আছে, তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি বাবার নাম্বার। হ্যাঁ বাবা, বলো। তুই এখনই বাড়ি চলে আয় বাবা। কেন? তোর মায়ের শরীরটা ভালো না, হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। কি বলছো কি এসব তুমি? আমি এখনই আসছি। মায়ের অসুস্থতার কথা শুনে আমি খুব দ্রুত অফিস থেকে বাইরে এসে গাড়িতে উঠলাম। তারপর আমি দ্রুত ড্রাইভ করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে কলিং বেল বাজালাম। কাজের লোকটা এসে দরজা খুলে দিল। আমি কারোর সাথে কোনো রকম কথা না বলেই ডাইরেক্ট মায়ের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি মা শুয়ে আছে, বাবা পাশে বসে আছে, আর ডক্টর আঙ্কেল মাকে চেক আপ করছেন। মা। এসেছিস বাবা, বস এখানে। কি হয়েছে তোমার? এই বলে আমি মায়ের মাথার কাছে বসে মায়ের হাতটা শক্ত করে ধরলাম। আমি মনে হয় আর বাঁচবো না। কি বলছো কি আজে বাজে এইসব? ঠিকই বলছি। আঙ্কেল, কি হয়েছে মায়ের? তাহলে বাবা, তোমার মায়ের যে রোগটা হয়েছে এরকম বয়সে সবারই হয়। তাদের এই সময়ে মনের আশা পূরণ না করতে পারলে তাদের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। ওকে মা, আমি তোমার সব মনের ইচ্ছা পূরণ করব। তাহলে এখন আসি। আসেন, আমি এগিয়ে দিয়ে আসছি। ওকে। তারপর বাবার পিছনে পিছনে আঙ্কেলও চলে গেল। মা, তোমার কি ইচ্ছে আমাকে বলো, আমি পূরণ করব। তুই কি সত্যি আমার ইচ্ছেটা পূরণ করবি? করব। সত্যি তো? হ্যাঁ। আমাকে ছুঁয়ে কথা দে, তুই বিয়ে করবি। ও, এটাই তোমার ইচ্ছা? তারপর আমি মাকে ছুঁয়ে কথা দিলাম যে আমি বিয়ে করব। তাহলে কালকেই মেয়ে দেখতে যা। না, আগে তুমি সুস্থ হও। আমি তো সুস্থই বাবা। তাহলে এসব কি? এতক্ষণ অসুস্থই ছিলাম, এখন আর না। যা বাবা, তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর আমি রুমে এসে পুরো হিসাবটা মিলাতে লাগলাম। তার মানে আমাকে বিয়ে করানোর জন্য এই নাটকটা সাজানো হয়েছে। আসলে আমি মাকে অনেকটাই ভালোবাসি, তাই এত কিছু না ভেবেই
মাকে ছুঁয়ে কথা দিয়ে ফেলেছি। এটাই ছিল ফ্ল্যাশব্যাক। তারপর আমি বসে বসে অফিসের ফাইল দেখতে লাগলাম। একটু পরেই মা আসলো আমার রুমে। চল খাবার খাবি। না। রাগ করে আছিস? না, তাহলে খাবি না কেন? আমার খিদে নেই। দেখ বাবা, আর বাঁচবই বা কয়দিন, তাই চেয়েছিলাম তোকে বিয়ে করিয়ে নাতি নাতনির মুখগুলো দেখতে চেয়েছিলাম। যা আর বলবো না বিয়ের কথা, না খেয়ে থাকিস না তাও। এ কথা বলেই মা কেঁদে দিল। কাঁদছো কেন? এমনি। আরে বাবা, বিয়ে করবো তো আমি। সত্যি? হ্যাঁ। তারপর আমি মায়ের চোখের জল মুছে দিলাম। তাহলে রাগ করে চলে আসলি কেন? এই যে, তুমি অসুস্থতার অভিনয় কেন করলে? ভালোভাবে বুঝিয়ে বললেই তো হতো। ওকে বাবা, সরি। হুম। আয় খেতে আয়। তারপর আমি মায়ের পিছন পিছনে নিচে চলে গেলাম। নিচে গিয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম। তারপর মা বাবাকে বলল, রাহুল বিয়ে করতে রাজি হয়েছে। থাক, জোর করে বিয়ে দেওয়ার দরকার নাই। জোর করে না, ও নিজ ইচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি? হুম। তাহলে রাহুল, কালকে মেয়ের বাড়ি গিয়ে মেয়েটা দেখে আসি। না, তার দরকার হবে না। কেন? আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। কি বলছিস এইসব? মেয়েটা কে? এখানে থাকে না মেয়েটা। তাহলে কোথায় থাকে? বাংলাদেশে। তুই কি পাগল হয়ে গেলি? এটা আমেরিকা, তোর জন্ম আমেরিকায়, আর তুই বিয়ে করবি বাংলাদেশি একটা মেয়েকে? হ্যাঁ বাবা, ওর নাম অনামিকা। আমরা একসাথেই ভার্সিটিতে ছিলাম। দেখ বাবা, আমি চাই না তুই আমাদের অমতে বিয়ে করিস। কেন? তোমরা রাজি নও? আমরা তখনই খুশি হব যখন তুই আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করবি। বাবা, তুই আমাদের জীবনের শেষ ইচ্ছা পূরণ করবি বলে কথা দিয়েছিস, সেটা কি ভুলে গেছিস? না মা, আমি কিছুই ভুলে যাইনি। এরপর আমি অনেক আবেগ নিজের মধ্যে চেপে রাখলাম, কারণ আমি অনামিকাকে ছুঁয়ে কথা দিয়েছিলাম যে আমি বাংলাদেশে গিয়ে ওকে আমার বউ বানিয়ে নিয়ে আসবো। কিন্তু এদিকে আমি মাকে ছুঁয়েও কথা দিয়ে ফেলেছি। সব আবেগগুলো ছুঁড়ে ফেলে আমি নিজেকে শক্ত করে বাবাকে বললাম, আমি মায়ের ইচ্ছে পূরণ করব বাবা। আমার মায়ের জন্য আমি সব কিছু বিসর্জন দিতে পারি হাসি মুখে। আমি না হয় আমার ভালোবাসাটা বিসর্জন দিলাম, কিন্তু তবু জানি অনামিকাকে দেওয়া কথাটা মনে পড়ছে। আমি কিছুতেই কিছু করে উঠতে পারছি না। তাই আমি মনে মনে বললাম, সরি অনামিকা, আমি তোমায় দেওয়া কথা রাখতে পারলাম না। আমাকে তুমি ভুল বোঝো না প্লিজ। এছাড়া আমার যে কোনো উপায় নেই। তাই বাবাকে বললাম, তুমি তোমাদের পছন্দের মেয়েটাকে কফি শপে সকাল 10টায় ওয়েট করার জন্য বলো। বাড়ি থাকতে কফি শপে কেন? আমি চাই মেয়েটা আমাকে পছন্দ করুক। ওকে মাই সন। তারপর আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আমি সিগারেট ধরালাম। যেদিন থেকে অনামিকার থেকে দূরে আছি, ওই দিন থেকেই এই সিগারেটটাই আমার জীবনের একমাত্র সঙ্গী। অনামিকার জায়গায় আমি কাউকে বসাতে পারবো না বলেই বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু কিছুই করার নেই। মায়ের ইচ্ছেতে বিয়েটা আমাকে করতেই হবে। এগুলো ভাবতে ভাবতে আমার সিগারেটও শেষ হয়ে গেল। তারপর আমি বেলকনিতে থেকে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো আমার। এত সকালে ডাকছো কেন? আজকে না তোর মেয়ে দেখতে যাবার কথা? কয়টা বাজে? 8:30। ও। তারপর আমি ওয়াশরুম চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমি রেডি হয়ে নিচে আসলাম। নিচে এসে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আসার সময় মা ওই মেয়েটার একটা ছবি আর ফোন নম্বর দিয়েছিল। তারপর আমি নিজেই ড্রাইভ করে চালাতে লাগলাম। মাঝ রাস্তায় হঠাৎ করেই একটা বাচ্চা আমার গাড়ির সামনে চলে আসলো। আমি তখন জোর করে ব্রেক করলাম। একটুর জন্য বাচ্চাটা আমার গাড়ির নিচে চাপা পড়েনি। তারপর আমি গাড়ি থেকে নেমে বাচ্চাটিকে কোলে তুললাম। বাচ্চাটি কান্না করছে, মনে হয়েছে অনেক ভয় পেয়েছে। তারপর আমি বাচ্চাটার গার্জেন খুঁজতে লাগলাম। দেখি রাস্তার পাশে একটি মেয়ে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার কাছে গেলাম। এই যে মিস, বাচ্চা সামলাতে পারেন না তো বাচ্চা নেন কেন?
কি যাতা বলছেন? সত্যি কথা বললেই তো যাতা, তাই না? আপনি ভুল ভাবছেন। চুপ! আমার ধমক শুনে মেয়েটি কান্না করতে লাগলো। একদম ন্যাকা কান্না করবেন না। তখনই একটা ছেলে আর একটা মেয়ে আমাদের কাছে দৌড়ে আসলো। আপনি জানেন, একটু হলেই এই বাচ্চাটা আমার গাড়ির নিচে চাপা পড়তো। তারপর ছেলেটি বাচ্চাটা নিয়ে চলে গেল। সরি, মিস্টেক। আপনি না জেনে আমাকে কতগুলো বকা দিলেন। আরে আমি কাউকে দেখিনি তো, তাই মনে করেছিলাম যে বাচ্চাটা আপনারই হবে। আমার এখনো বিয়েই হয়নি, আপনি বলছেন বাচ্চাটি আমার? এই কথা বলা মাত্রই আমি মেয়েটার দিকে তাকালাম, আর তাকিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। মা যে মেয়েটা ছবি দিয়েছিল, এটাই সেই মেয়ে। ছবির চাইতে বাস্তবে তো আরো সুন্দর মেয়েটা। আপনি নিশ্চয়ই নিধি, রাইট? আপনি কে? আমি রাহুল। আপনি রাহুল? চলেন, ওঠেন গাড়িতে। চলেন। তারপর আমরা গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি ড্রাইভ করে কফি শপে চলে গেলাম। তারপর আমরা গাড়ি থেকে নেমে কফি শপের ভিতরে গেলাম। তারপর আমরা একটা টেবিলে গিয়ে বসলাম। চা না কফি? কফি। তারপর আমি 2 কাপ কফি অর্ডার করলাম। তা কেমন আছেন আপনি? ভালো। আপনি? ভালোই। তা কিসে পড়ছেন এবার? অনার্স 4th বর্ষ। ও, ভালো। তারপর আমাদের কফি চলে আসলো। কফি খেতে খেতে নিধি বলে উঠলো, প্রথমে ভাবছিলাম আপনি হয়তো বুড়ো হবেন, এখন দেখি আপনি তো অনেক হ্যান্ডসাম। কিসের জন্য ভাবছিলেন বুড়ো হব? আপনি ব্যবসা করেন, তার জন্য। এত অল্প বয়সে এত বড় ব্যবসা। ও, আর শুনেন, আপনি কিছু ডিরেক্ট কথা বলি। আমি চাই না আপনার মা বাবা আমার কাছে আপনাকে জোর করে বিয়ে দিক। তার জন্যই আপনার মতামত শোনার জন্য এখানে ডেকেছি। আমার বাবার কি মতামত? এই যে আমাকে ভালো লাগলো কিনা। আপনাকে কার না ভালো লাগবে? সুদর্শন, স্মার্ট, শহরে নাম করে বিজনেসম্যান আপনার বউ হওয়া আমার সৌভাগ্য। ও, তার মানে আপনি রাজি? রাজি আবার না মানে? আমার কিছু কথা আছে। কি কথা? পরে জানিয়ে দেবো। বাই। এই বলেই নিধি হাঁটা ধরলো। হঠাৎ করে কি হলো কিছুই বুঝলাম না। আমি আর এখানে থেকে কি করব? তাই আমিও অফিস চলে গেলাম। অফিস থেকে ডাইরেক্ট বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। একটু পরেই মা আসলো আমার রুমে। তাহলে বিয়ের বিষয়ে কথা বলি। না, কেন? মনে হয় নিধির আমাকে ভালোই লাগেনি। কি বলছিস তুই? সত্যি বলছি। কি মেয়ে রে বাবা যে আমার ছেলেকে পছন্দ করে না? থাক, বাদ দাও তো। তাহলে অন্য মেয়ে দেখি। এখন না, কিছুদিন পরে। ওকে, খেতে আয়। তুমি যাও, আমি একটু পরে আসছি। ওকে। আমি বসে বসে ভাবতে লাগলাম, নিধির হয়তো বয়ফ্রেন্ড আছে। বাট প্রথম দেখায় যে মেয়েটাকে ভালো লেগে গেছে, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, এগুলো ভাবছি, তখনই আমার একটা প্রাণপ্রিয় বন্ধু ফোন করলো। কেমন আছিস? ভালো, তুই? ভালো। 3 দিন পরে আমি দেশে আসছি। সত্যি? তোকে কিন্তু আমি রিসিভ করতে যাব। ওকে। ডিনার করছিস? না, তুই? জয় আসবে শুনে আমার মনটা ভালো হয়ে গেল। আসলে ব্যবসার জন্য জয় কিছুদিন আগে বিদেশ চলে গেছিল। তারপর আমি নিচে গিয়ে রাতের খাবার খেয়ে আবার আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, নীতিকে যে করেই হোক আমাকে বিয়েই করতেই হবে, নইলে তো আমার মায়ের ইচ্ছে পূরণ হবে না। দরকার পড়লে বাবা মাকে পাঠিয়ে দেবো বিয়ে ঠিক করতে। এইসব ভাবছি, তখন একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? উপাস থেকে কণ্ঠ ভেসে আসছে, আমি নিধি। বলেন। কালকে ফ্রি আছেন? বিকালের দিকে ফ্রি থাকবো। তাহলে কালকে দেখা করি। শিওর। বিকেল 5টায় পার্কে থাকবেন? ওকে। ওকে, বাই। গুড নাইট। আচ্ছা, গুড নাইট। তারপর নিধি ফোনটা কেটে দিল। আমিও শুয়ে পড়লাম।
শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কালকে কি পড়ার জন্য নিধি ফোন দিল। যদি বিয়েতে রাজি হয় তাহলে তো কোনো কথাই নাই। এসব ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে আমার ঘুম ভাঙলো। উঠ বাবা, আর কত ঘুমাবি? আর একটু পরে। এক্ষুনি ওঠ, অফিসে যাবি তো। পরে যাব। কয়টা বাজে খেয়াল আছে? কয়টা বাজে? 8টা। 8টা বাজার কথা শুনে আমি লাফ দিয়ে উঠলাম। আজকে 9টার সময় আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে অফিসে। আরও আগে ডাক দিব না? এই টাইমেই তো প্রতিদিন ডাক দিই তোকে। আজকে যে আমার সকালে মিটিং আছে তুমি সেটা জানো না? তুই না বললে কি করে জানবো? কেন, কালকে আমি কি বলিনি? না। ও, তাহলে হয়তো আমি স্বপ্নে বলেছি। ফাজলামো বাদ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হতে যা। তারপর আমি বিছানা থেকে ওয়াশরুম চলে গেলাম। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে আমি বেরিয়ে আসলাম। তারপর অফিসের জন্য একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম। দেখি মা ডাইনিং টেবিলে বসে আছে। আসি মা, বাই। খেয়ে যা। এখন সময় নাই, অফিস থেকে খেয়ে নেব। ওকে, সাবধানে যাস। আর দুপুরে বাবাকে অফিসে পাঠিয়ে দিও তো। কেন? এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তারপর আমি বাসা থেকে বাইর হয়ে রানাকে ফোন করলাম। কিরে রানা, অফিস চলে গেছিস? না, বাড়ির সামনে রিক্সার জন্য ওয়েট করছি। ঠিক আছে, তুই দাঁড়া, আমি তোকে পিক করে নিয়ে যাচ্ছি। ওকে। রানা হলো আমার ফ্রেন্ড, পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিল, তাই আমার অফিসে ম্যানেজারের পদে চাকরি দিয়েছি। একটু পরে আমি রানার বাসার সামনে চলে আসলাম। ওখান থেকে রানাকে পিক করে নিলাম। জয় আসছে, শুনেছিস? গতকালকে ফোন দিয়ে বললো। আমাকেও বলছে। বন্ধু, তোরে তো একটা কথা বলাই হয়নি। আমাকে বিয়ে করানোর জন্য মা বাবা তো উঠে পড়ে লেগেছে। গতকালকে পাঠিয়েছিল আমাকে একটা মেয়ে দেখার জন্য। মেয়েটা দেখতে কেমন? হ্যাঁ, দেখতে ভালোই। তাহলে বিয়ে করে ফেল। মনে হয় মেয়েটা আমাকে পছন্দ করেনি। তোর মাথা ঠিক আছে কি? কেন? তোর মতো হ্যান্ডসাম ছেলে, যে কোটি কোটি টাকার মালিক, এমন ছেলেকে কেউ অপছন্দ করতে পারে? সবাই তোর টাকা দেখে না রে। আমার মনে হয় অন্য কোনো প্রবলেম আছে। কি প্রবলেম? মেয়েটির বয়ফ্রেন্ডও থাকতে পারে। এটা তো ভেবে দেখিনি। জিজ্ঞাসা করিস নাই? না রে। তা করবি কেন? কাজের কাজ তো একটাও পারিস না। আজকে বিকেলে দেখা করতে বলেছে। কোথায়? এই পার্কে। পার্কে যখন দেখা করতে বলেছে অবশ্যই খুশির সংবাদ পাবি। তারপর আমরা অফিস চলে আসলাম। অফিসে এসে মিটিংটা শেষ করে আমি আমার কেবিনে চলে আসলাম। তখন একটা কথা মনে পড়লো। তারপর আমি রানাকে ফোন করলাম। আমার কেবিনে আয় তো। ওকে স্যার। একটু পরে রানা আসলো। তারপর বলল, মে আই কাম ইন স্যার? শালা, তোর আবার অনুমতি নিতে হয় নাকি? এটা তো অফিস, নিয়ম তো মানতেই হবে। রাখ তোর নিয়ম, বস এখানে। কি জন্য ডাকলি বল। তারপর আমি বললাম, আমি যখন বাংলাদেশে গেছিলাম ওখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, আর মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি, আর কথা দিয়েছি যে ওকে আমি বউ বানাবো। কিন্তু এখানে এসে মা আমাকে কথা দিয়ে নিয়েছে যে তাদের পছন্দ করা মেয়েকেই আমাকে বিয়ে করতে হবে। তাহলে ওই মেয়েটার কি হবে? কি আর হবে, মা যে মেয়েটাকে পছন্দ করেছে ওটাই তো সেই মেয়েটা। কি বলিস কি? তাহলে তো ভালোই হলো। কিন্তু মা যদি জানে এটাই সেই মেয়েটা তাহলে তো বিয়েটা আর হবে না। কাকিমা জানবে না। কিভাবে? তোকে একটা গেম খেলতে হবে। কেমন গেম? তুই স্বাভাবিকভাবেই ওই মেয়েটার সাথে কথা বল, যাতে তোর বাবা মা বুঝতে না পারে। আজকে আমার সাথে তোকে যেতে হবে। কোথায়? নিধির সাথে দেখা করার জন্য। আমি গিয়ে কি করব? আমি একা একা গেলে আমার নার্ভাস লাগে। ওকে, যাব। তারপর রানা চলে গেল। আমি কিছু ফাইল দেখতে লাগলাম। ফাইল দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তারপর অফিসে বাবা আসলো। তারপর আমি রানার কেবিনে গেলাম। দেখি রানা ফাইল ঘাঁটতে ব্যস্ত। এখন কাজ বাদ দে। কেন? যেতে হবে তো আমাদের। চল। তারপর আমি আর রানা অফিস থেকে বাইরে বেরিয়ে আসলাম। গিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। আমাকে বাসায় নামিয়ে দে। না। কেন? ডাইরেক্ট আমার বাসায় যাবি, ওখান থেকেই বিকালে আমরা যাব, বুঝলি?
তাই বলে এভাবেই? শালা, তুই কি মেয়ে দেখতে যাবি? না। তাহলে এত স্টাইল করবি কেন? ওকে চল, তোর বাসায় এই যাব। তারপর আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। আমরা বাসার সামনে চলে আসলাম। বাসার দারোয়ান গেট খুলে দিল। তারপর আমি গাড়ি পার্ক করে বাসায় কলিং বেল দিলাম। মা এসে দরজা খুলে দিল। কেমন আছো আন্টি? ভালো, তুই? হ্যালো। এই বাসা চিনলি? চিনবো না কেন? এটা তো আমার আরেক মায়ের বাসা। মাই যদি হতাম তাহলে এভাবে ভুলে যেতি না। ভুলি নাই তো। তাহলে আসিস না কেন? ওকে, এখন থেকে রেগুলার আসবো। হ্যাঁ, ভিতরে আয়। তারপর আমরা ভিতরে চলে গেলাম। যা, ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিবি? তাহলে যা। তারপর রানা ওয়াশরুম চলে গেল। আমি বিছানায় বসলাম, ফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, নিধিকে কি একটা ফোন করব? না থাক, করব না। ফোন করলে আবার কি না কি ভাববে। একটা SMS করে দেখি। আমি SMS করলাম, হাই। SMSটা দিয়ে অপেক্ষা করতে লাগলাম, বাট কোনো রিপ্লাই আসলো না। আমার মনটা খারাপ হয়ে গেল। তারপর রানা ওয়াশরুম থেকে বাইর হলো আর আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। তারপর ওয়াশরুম থেকে বের হলাম। আমি আর রানা নিচে আসলাম। নিচে আমরা খাবার টেবিলে গিয়ে বসলাম। মা খাবার দিল আর তারপর আমরা তিনজনে একসাথে খাওয়া শুরু করলাম। সত্যি আন্টি, তোমার রান্নার জবাব হয় না। পাম না দিয়ে খাবার খা। সত্যি বলছি। হ্যাঁ, বুঝেছি। তারপর আমরা খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে রান্না শুয়ে পড়লো। আমি একটা সিগারেট নিয়ে ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনিতে বসে সিগারেট টানছি। তখনই হাতে ফোনটা নিয়ে দেখি দুটো SMS এসেছে, তাও আবার নিধির নাম্বার থেকে। আমি মেসেজটা ওপেন করলাম। একটার হাইয়ের উত্তর দিয়েছে আর একটিতে লিখেছে, সরি, ফোনে চার্জ ছিল না, তাই রিপ্লাই দিতে পারি নাই। আমি রিপ্লাই দিলাম, ইটস ওকে। সাথে সাথে রিপ্লাই আসলো, কি করেন? শুয়ে আছি, আপনি? আমিও। খাইছেন? আপনি? কখন আসবেন? 5টায়। আর কিছু? না। তাহলে বাই। ওকে। 4টার দিকে আমি আর রানা বাসা থেকে বাইর হলাম। ফুলের দোকানে চল। কেন? তুই শালা একটুও রোমান্টিক না। এত রোমান্টিক দিয়ে কি হবে? মেয়েরা একটু রোমান্টিক টাইপের ছেলে পছন্দ করে। জানি তো। তোকেও রোমান্টিক হতে হবে। এত ভাষণ না দিয়ে বল, ফুলগুলো দিয়ে কি করব? একটা সুন্দর দেখে ফুলের তোড়া কিনবি। তারপর এইটা নিধিকে দিয়ে বলবি এটা আপনার জন্য। আমি তো এটা ভাবিনি। তা ভাববি কেন? ওকে, চল তাহলে ফুলের দোকানে। তারপর আমি ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে আমরা একটা ফুলের দোকানে চলে আসলাম। তারপর আমি অনেক দেখে একটা সুন্দর দেখে গোলাপ ফুলের তোড়া কিনলাম। ফুল কিনে আমরা আবার গাড়িতে গিয়ে বসলাম। তারপর আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। একটু পরে আমরা জ্যামে আটকা পড়লাম, বিশাল জ্যাম। লেট হয়ে গেল রে। গিয়ে কি বলবো? বলবি অনেক কষ্ট করে এই ফুলের তোড়াটা তোমার জন্য এনেছে, তাই একটু লেট হয়ে গেল। ওকে। তারপর জ্যাম ছেড়ে গেল। আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। তখনই আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি নিধি ফোন করেছে। আমি সাথে সাথেই রিসিভ করলাম। আজকে কি আসবেন না নাকি? আসছি, আর 5 মিনিট। কয়টা বাজে দেখছেন? না, 5:25 বাজে। আর 5টা মিনিট। এই বলেই আমি ফোনটা রেখে দিলাম। তারপর দ্রুত ড্রাইভ করতে লাগলাম। কিছু সময়ের মধ্যে আমরা পার্কে চলে আসলাম। আমরা গাড়ি থেকে নেমে ডাইরেক্ট পার্কের ভিতরে চলে গেলাম। তারপর আমি নিধিকে ফোন দিলাম, কই আপনি? আমি আপনাকে দেখছি, একটু সামনের দিকে আসেন। ওকে। দেখছেন আমাকে? এই যে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পেয়েছি। তারপর আমি আর রানা নিধির কাছে চলে গেলাম। নিধির সাথে যে মেয়েটি আছে সে অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। মনে মনে ভাবলাম, রানাকে এনে অনেক ভালোই করেছি। একা একা আসলে আরও নার্ভাস ফিল করতাম। আমি এসেই ফুলের তোড়াটা নিধির হাতে দিলাম। ধন্যবাদ।
হুম, কেমন আছেন? ভালো। আমি তো এতক্ষণ নিধির দিকে ভালো করে তাকাইনি। নিধি নীল শাড়ি পরে এসেছে, চোখে গাঢ় কাজল, হালকা মেকআপ, সিম্পল সাজে যে এতটা সুন্দর লাগছে ওকে, আমি শুধু নিধির দিকেই তাকিয়ে আছি। তখন রানা আমাকে একটা ধাক্কা দিল, তখন আমি হেসে ফেললাম। কি হলো, শুনছেন না যে? ও সরি, এটা হলো আমার বন্ধু রানা, আর রানা এটা হলো নিধি। হাই ভাইয়া, হাই। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপনার সাথে কে এসেছে? আমার চাচাতো বোন। ও আপু ফোনে কথা বলতেছে। ওকে। তখনই আমার ফোনে একটা অফিস থেকে ফোন আসলো। রানা তোরা কথা বল, আমি একটু আসছি। কে ফোন দিছে? অফিস থেকে। তারপর আমি সাইডে এসে কথা বলে ওদের কাছে গিয়ে দেখি ইভা। ইভা এখানে কি করছে? তাহলে কি ইভাই কি নিধির চাচাতো বোন? ইভা তুমি এখানে? নিধির সাথে আসলাম। আসলে আপনারা বুঝতে পারছেন না তো ইভাটাকে? ইভা হলো রানার এক্স গার্লফ্রেন্ড। ভার্সিটিতে লাইফের প্রথম প্রেম ছিল, কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের রিলেশনের ইতি ঘটেছে। রানার দিকে তাকিয়ে দেখি রানা নিচের দিকে তাকিয়ে আছে। রানার চোখ থেকে অনবরত জল পড়ছে। অসম্ভব ভালোবাসতো ইভাকে, আর এখনো ভালোবাসে। আপু তুমি রানাকে চেনো? ভার্সিটিতে আমাদের এক ব্যাচ সিনিয়র ছিল। ও, তা কেমন আছো রাহুল ভাইয়া? ভালো, তুমি? ভালো। তারপর ইভা রানার সামনে গেল আর রানাকে বলল, কেমন আছেন? রানা ইভার কথা শুনে এক সেকেন্ডও ওখানে দাঁড়ালো না। ইভার কোনো কথার উত্তর না দিয়ে হাঁটা ধরলো। ইভাও রানার পেছন পেছন যেতে লাগলো। এটা কি হলো? কোনটা? আপুকে দেখে রানা ভাইয়া চলে গেল কেন? আবার দেখলাম তার চোখে জল। ব্যাপারটা ওদের, তাহলে ওদেরই বুঝে নিতে দিন। ওকে আসেন বসি। তারপর আমরা দুজন ঘাসের ওপর বসে পড়লাম। ওইদিকে রানা আর ইভার কথোপকথন শুরু হলো। কথা বলবে না? সরি, কে আপনি? প্লিজ আগের সব কিছুর জন্য ক্ষমা করে দাও। তোমাকে অনেক খুঁজেছি, বাট কোথাও পাইনি। বাই। রানা আর কোনো কথা না বলে বাসায় চলে গেল। ইভাও কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। শোনেন, কিসের জন্য আপনাকে ডাকলাম? আমি বিয়েতে রাজি। সত্যি? বাট কিছু শর্ত আছে। কি শর্ত? আমরা 2 মাস পরে বিয়ে করব। কেন? আমার অনেক ইচ্ছা ছিল আমি লাভ ম্যারেজ করব, বাট মনের মতো ছেলে পাইনি। তাই ভাবলাম আগে 2 মাস প্রেম করব, এই সময়টাই দুজন দুজনকে ভালো করে চিনবো, পছন্দ অপছন্দ জানবো। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। রাজি তো আপনি? হ্যাঁ। আর একটা কথা, আমরা দুজন দুজনকে তুমি করে বলবো। আচ্ছা। তুমি বলে সিগারেট খাও? না মানে ইয়ে আর কি। শোনো, আজকে থেকে খাবে না, তাহলে বিয়ে ক্যান্সেল। না না, আর খাবো না। গুড বয়। আপনি বললেন যে? আবার আপনি? আচ্ছা সরি, তুমি বললে যে মনের মতো ছেলে পাও নাই, তাই প্রেম করোনি। তাহলে কি আমি তোমার মনের মতো? কিছুটা মনের মতো, আর বাকিটা আমি বানিয়ে নেব। সত্যি কথা বলতে, যখন বাবা তোমার কথা আমাকে এসে বললো, আমি পিক চাইলাম, দিল না। বললো সামনাসামনি দেখা করবি। তখন আমি তোমার ডিটেলস নিয়ে তোমার খোঁজ করতে লাগলাম। ভাগ্যবশত তুমি যে ভার্সিটিতে পড়ছো, আমিও ওটাই পড়ি। ভার্সিটিতে এক নামে চেনে তোমাকে সবাই। সবাই বললো তুমি অনেক ভদ্র ছেলে, মেয়েদের সম্মান করো। তাই ভাবলাম তোমার মতো হাজবেন্ড কয়জনের কপালে থাকে। ও, এত কিছু খোঁজ নিয়ে ফেলেছো? তা কি শুধুমাত্র ভালো দিকগুলো খুঁজে পেয়েছো? খারাপ দিক কিছু খুঁজে পাওনি? পাইছি তো। কি? তুমি একটু রোমান্টিক না। ভার্সিটিতে তোমাকে অনেকেই ভালোবাসতো, বাট তুমি কাউকে অ্যাকসেপ্ট করো নাই। সমস্যা নেই, আমি রোমান্টিক বানিয়ে নেব। এখন বলো, ইভা আপুকে দেখে রানা ভাইয়া চলে গেল কেন? সেটা তুমি ইভার কাছ থেকে জেনে নিও। ওকে। চলো আজকের মতো উঠি, দেখি রানা আবার কোথায় চলে গেল। তারপর আমি আর নিধি পার্ক থেকে বাইরে আসলাম। আমি গিয়ে গাড়িতে বসলাম। তারপর নিধি এসে আমার পাশে বসলো। এটাই আমার বাসা। ও, তারপর নিধি নেমে পড়লো। কি হলো, নামো। আমি নেমে কি করব?
বাসায় যাবা? না আজকে না, অন্য একদিন। আর শোনো, আজকে গিয়ে আন্টিকে বলবা কালকে এসে জানো বিয়ে ঠিক করে রেখে যায়। তুমি না বললে 2 মাস পরে বিয়ে করবে? বিয়ে ঠিক করে রাখতে তো প্রবলেম নেই, নাকি বিয়ে করার ইচ্ছে নেই? কি যে বলো না, আমার ইচ্ছে তো করছে তোমাকে এখনই বিয়ে করে ফেলি। এখন কি ডাইরেক্ট বাসায় যাবা? না, আগে রানার বাসায় যাব, তারপর বাসায় যাব। ও আচ্ছা। তারপর নিধি আমাকে যেটা বলল সেটা শোনার পরে তো আমার হার্টবিট লাফাতে লাগলো। একটা পাপ্পি দাও তো। মানে? একটা কিস করো। তুমি কি সিরিয়াস? আমি সিরিয়াস। কথা শুনে যেমন খুশি লাগছে তেমনও ভয়ও করছে। এর আগে কখনো কোনো মেয়ের শরীরে টাচ করিনি, আর কিস ভাবতেই তো শরীর পুরো শিউরে উঠছে। তারপরেও বুকে সাহস নিয়ে আমি নিধির সামনে গেলাম। নিধির সাথে সাথে চোখটা বন্ধ করে ফেললো। আমি নিধির কপালে হালকা করে আমার ঠোঁট ছোঁয়ালাম, তারপর একটু দূরে দাঁড়িয়ে পড়লাম। আমি এটাই চাইছিলাম, কি? যেন তুমি কপালে কিস করো। কেন? কপালে কিস করাটা হলো ভালোবাসা। তাই? এখন একটা ঠোঁটে দাও তো। বিয়ের আগে এটা সম্ভব না। এই বলেই আমি আর এক মুহূর্ত দেরি না করে গাড়িতে গিয়ে বসে পড়লাম। আর নিধি শুধু বলল, পাগল একটা। তারপর আমি গাড়ি নিয়ে চলে যেতে লাগলাম। আমাকে যতক্ষণ দেখা যায় ঠিক ততক্ষণই নিধি সেখানে দাঁড়িয়েছিল। তারপর আমি ডাইরেক্ট রানার বাসায় চলে গেলাম। রানার বাসায় গিয়ে কলিং বেল দিলাম। তখন আন্টি এসে দরজা খুলে দিল। তারপর আমি রানার রুমের সামনে চলে গেলাম। রানার রুমের সামনে গিয়ে দেখি দরজাটা ভিতর থেকে লক করা। রানা, দরজা খোল। কে? রাহুল? তারপর রানা এসে দরজাটা খুলে দিল। দেখি পুরো রুমটা অন্ধকার হয়ে আছে। এই অন্ধকারে কি করিস? তারপর আমি বিছানায় গেলাম। দেখি সিগারেটের প্যাকেট। আমি একটা সিগারেট ধরালাম। তারপর রানার সামনে গিয়ে বসলাম। আমার মনে হয় ইভা তোকে এখনো ভালোবাসে। প্লিজ ওর নামটা আমার সামনে বলিস না। তাও ভেবে দেখ। সেদিনের কথা কি তুই ভুলে গেছিস? রানা তো ঠিকই বলেছে, দোষটা তো ইভারই ছিল। তারপর আমি রানার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। মা এসে দরজা খুলে দিল। কোথায় ছিলি সারাদিন? এক জায়গায় গেছিলাম। যা ফ্রেশ হয়ে আয়। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমি ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইরে চলে আসলাম। তারপর আমি নিধিকে ফোন করলাম। সাথে সাথেই ফোন রিসিভ করলো নিধি। এই যে, কি করো? কিছু না, তুমি? কিছু না। ইভা আপু তো এখনো কান্না করছে। ও, আমি একটু পরে ফোন দিচ্ছি, দেখি ইভা আপু কিছু বলে নাকি। ওকে। তারপর আমি খাবার খেতে নিচে চলে গেলাম। এদিকে নিধি এসে দেখে ইভা শুয়ে শুয়ে কাঁদছে। আসবো আপু? কি হয়েছে আপু? কিছু না। তাহলে রানা ভাইয়া তোমাকে দেখে এমন করে চলে গেল কেন? তুমিও সেই থেকে কান্না করেই চলেছো। রানা আমার বয়ফ্রেন্ড ছিল। ব্রেকআপ হলো কেমন করে? তাহলে শোন, আমি মামার বাসা থেকে যখন চলে আসলাম তখন আমি অনার্স 2য় বর্ষে ভর্তি হলাম। ফার্স্ট ভার্সিটিতে যেদিন গেলাম ওই দিন আমি র্যাগিং এর শিকার হই। আমার কোনো ফ্রেন্ড ছিল না। আমি মন খারাপ করে ক্লাসে বসেছিলাম, তখনই আমার কাছে একটা মেয়ে আসলো। হাই, আমি ছোয়া। হাই, আমি ইভা। আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। আজকেই ফার্স্ট কলেজে। হুম। তুমি কি কোনো কারণে আপসেট? না। আমাকে বলতে পারো। আসলে আমি কলেজে আসার সময় কিছু খারাপ ছেলে আমাকে বাজে কথা বলছে। এটা নিয়ে এত টেনশন করার কি হলো? আমি এক্ষুনি টেনশন দূর করে দিচ্ছি। কি করে? একটু ওয়েট করো, দেখতে পারবা। তারপর ছোয়া কাকে জানি ফোন করলো। কাকে ফোন করলা? ভাইয়াকে। ও, কিছুক্ষণ পর একটা ছেলে আসলো আমাদের ক্লাসে।
তার পেছনে পেছনে আরো 4 জন ছেলে আসলো। ছেলেটাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হয় আগে এরকম ছেলে আমি কখনো দেখিনি। দেখেই আমার ভালো লেগে গেল। তারপর ছেলেটি আমাদের সামনে আসলো। ভাইয়া পরিচিত হয়, এটা আমার নিউ ফ্রেন্ড ইভা, আর ইভা এটা আমার ভাইয়া রানা। হাই বলেই আমি হাতটা বাড়িয়ে দিলাম, বাট ছেলেটি আমার দিকে একটু ভালো করে তাকালোও না, শুধু হাই বলল। ভাইয়া একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? 1 মিনিট। ছোঁয়ার ক্লাসে কি জানি প্রবলেম হয়েছে, তোকে আসতে হবে না। আচ্ছা আমি আসছি। ওকে আয়। কে ফোন দিচ্ছিল? রাহুল। ওহো আচ্ছা। হ্যাঁ কি হয়েছে বল। ইভা আজকে কলেজে নতুন ভর্তি হয়েছে, ওকে না কিছু ছেলে বাজে কথা বলছে। কে সে? আমি চিনি না তো। তুমি দেখলে চিনবে? চিনবো। তখনই আবার আমাদের ক্লাসে 2টা ছেলে ঢুকলো। ছেলে 2টা ডাইরেক্ট আমাদের সামনে আসলো। কেমন আছো ভাইয়া? এটাই মনে হয় রাহুল ভাইয়া। ভালো, তুই? ভালো। ভাইয়া এটা আমার ফ্রেন্ড। হাই। হাই। কি হয়েছে? ভার্সিটিতে আমার র্যাগিং শুরু হয়েছে। কে করেছে? ইভাকে র্যাগিং করেছে, অনেক বাজে কথা বলেছে। রাহুল ভাইয়ার সাথে একটা ছেলে আসলো। সে বলে উঠলো, ভাইয়া আমি দেখছি কে করছে। কে করেছে? সুমন ভাই ও তার ফ্রেন্ডরা। তুই শিওর? হুম। ছোঁয়া তুই মেয়েটিকে নিয়ে আমাদের সাথে আয়। আচ্ছা। তারপর রাহুল ভাইয়া আর রানার পেছনে পেছনে আমি ছোঁয়া আর কিছু ছেলে যেতে লাগলাম। আমরা শহীদ মিনারের কাছে চলে গেলাম। যে ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল সে এখানেই বসে আছে। ছেলেটি রাহুল ভাইয়া আর রানাকে দেখেই দাঁড়িয়ে পড়লো। ছেলেটির নাম সুমন। ভাই আপনারা? তুই বলে আবারও র্যাগিং শুরু করেছিস? না তো ভাই, কে বলেছে? এই যে তুমি, সামনে এসো। তারপর আমি সামনে আসলাম। আসলে ভাই হয়েছে কি? ওর কথা শেষ হওয়ার আগেই রাহুল ভাইয়া সুমনের গালে একটা থাপ্পড় মারলো। সরি বলো কে? তারপর সুমন এসে আমাকে সরি বলল। নেক্সট টাইম যেন এইরকম না শুনি। ওকে। তাহলে আমরা আসি, কোনো প্রবলেম হলে আমাকে জানাস। আচ্ছা। তারপর রাহুল ভাইয়া আর রানা চলে গেল। আমি আর ছোঁয়া ক্লাসে চলে গেলাম। তারপর ছোঁয়া যা বলল তা শুনে আমি একটু না অনেকটাই অবাক হলাম এবং লজ্জাও পেলাম। ভাইয়ার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? কই না তো। আমি খেয়াল করছি। ও কিছু না। এভাবে আমার আর ছোঁয়ার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে ওঠে। রানা কি কি পছন্দ করে সবকিছু জেনে নিতাম ছোঁয়ার কাছ থেকে, আর সেভাবে চলার চেষ্টা করলাম। আর আমি থাকতে না পেরে রানাকে প্রপোজ করলাম, বাট ও একসেপ্ট করেনি। আস্তে আস্তে রানা ও আমার প্রেমে পড়লো। আমাদের রিলেশন শুরু হলো। ফার্স্টে খুব ভালোই লাগতো, বাট দিন দিন রানার শাসনগুলো প্যারা লাগতো। এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। শেষমেশ ছোট একটা কারণে ব্রেকআপ করে ফেলি। আগে মর্ম বুঝো নাই, এখন কান্না করছো কেন? আমি তো রানাকে আগে থেকেই ভালোবাসতাম, বাট অতিরিক্ত শাসনের জন্য। শোনো আপু, সবাই চায় তার প্রিয় মানুষটিকে নিজের মতো করে রাখতে। এখানে রানা ভাইয়া তো কিছু ভুল করেনি। ঘুমিয়ে পড়ো। এই বলে নিধি ওর রুমে চলে আসলো। আমি নিচে চলে গেলাম খাবার খেতে। খাবার টেবিলে গিয়ে দেখি বাবা মা বসে আছে। মা, আমার কিছু কথা ছিল। বল। নিধি বিয়েতে রাজি হয়েছে। এটা তো অনেক খুশির খবর। কিন্তু কিন্তু কি আবার? কালকে নিধিদের বাসায় গিয়ে বিয়ে ঠিক করে আসবা, বাট বিয়ে হবে 2 মাস পরে। কেন? নিধি চাই এই সময় আমরা একে অপরকে ভালোভাবে চিনি জানি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি খাবার খেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি ফোন বাজছে। আমি ফোন রিসিভ করার আগেই ফোনটা কেটে গেল।
ফোন হাতে নিয়ে দেখি নিধির নাম্বার থেকে অনেকগুলো ফোন এসেছে। আমি সাথে সাথেই কল ব্যাক করলাম। নিধি প্রথমবার রিসিভ করলো না, দ্বিতীয়বারও রিসিভ করলো না, তৃতীয়বার কলটা রিসিভ করলো। কি হয়েছে, এত ফোন দিচ্ছেন কেন? সরি। সরিতে কাজ হবে না, এতক্ষণ ফোন রিসিভ করো না কেন? খাবার খেতে নিচে গেছিলাম। ফোন নিয়ে যাওয়া যায় না? আর হবে না তো, এবারের মতো সরি। সরিতে কাজ হবে না। কি করতে হবে আমাকে? তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দাও। আচ্ছা। তারপর আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিলাম। একটু পরে ফোন করছি। তারপর নিধি কলটা কেটে দিল। আমি ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করতে লাগলাম। ঠিক তখনই রানার ফোন আসলো। রাহুল, আমি ইভাকে ছাড়া বাঁচবো না। ও, তুই প্লিজ কিছু একটা কর। ওকে দেখছি, আর ঘুমিয়ে পড় তুই এখন। কালকে হয়তো এক জায়গায় যেতে হতে পারে। কোথায়? গেলেই দেখতে পারবি। বাই। বাই। তারপর নিধি আমাকে ফোন করলো। হ্যালো। কি করো? হবু স্বামীর সাথে প্রেম করছি। গুড। তুমি কি করছো? হবু বউয়ের সাথে কথা বলছি।